আমরা এখন পদ্মা সেতু পাড়ি দিব। আমরা বর্তমান সোহাগ পরিবহনে আছি, সোহাগ এলইডি সার্ভিসে। তো আমরা এখন ভাঙ্গা পার হয়ে পদ্মা সেতু টোলের কাছাকাছি চলে আসছি। পদ্মা সেতু আমরা সামনেই এখন টোল দিব। আমাদের সামনে আমাদের যে লাইনে আমরা ঢুকে পড়ছি, সেই লাইনে বেশ কয়েকটা গাড়ি ছিল। যার কারণে আমরা লাইনটা চেঞ্জ করে ছোট আরেকটি লাইনে চলে আসছি। সামনে একটি কার ভ্যান আছে। তো এই টোলটা শেষ হলেই কিন্তু আমরা টোল দিব। আমরা বাসের টোল দিয়েই কিন্তু আমরা আমাদের গন্তব্য পদ্মা সেতু কিন্তু পাড়ি দিব। তো আমরা কিন্তু একেবারে সামনে ফ্রন্টেই চলে আসছি। এই যে আমরা সোহাগের হাইটেক বাসে ভ্রমণ করতেছি। সোহাগ এলইডি সার্ভিস। তো উনার টোল মনে হয় দেওয়া সামনে আরেকটা ছিল। যার কারণে হ্যাঁ, সিরিয়াল আছে এখানে। সিস্টেমটা অনেক স্লো। টাকা দিতে বেশ সময় লাগে। টোল সার্ভিসটা যদি একটু ফাস্ট করা যায় তাহলে কিন্তু এখানে এই দুর্ভোগটা কিন্তু পোহাতে হয় না। যে স্বয়ংক্রিয় যে অটোমেটিক সিস্টেমগুলো আছে সেগুলো কিন্তু সবাই এখনো নেই নাই। যার কারণে এই সিস্টেমগুলো কিন্তু অটোমেটিক টোল টা কাউন্ট করে না। তো দেখেন এখানে কিন্তু ৳২,০০০ আমি দেখতে পাচ্ছি যে বাসের জন্য হাইটেক বাসের জন্য ৳২,০০০ টোল, ৳২,০০০ টোল পরিশোধ হয়ে গেছে। সামনে পদ্মা সেতুর গেট আমাদের স্বয়ংক্রিয়ভাবে খুলে গেছে। সামনে কিন্তু আমরা পদ্মা সেতুতে উঠবো। তো বাসটা ১ম এ স্লোলি ভাবে যাচ্ছে পদ্মা সেতুতে উঠবে বাসটা। তো এটা হচ্ছে পদ্মা বহুমুখী সেতু। যেখান থেকে কয়েকটা পথ আছে যে একটা আপ অ্যান্ড ডাউন এবং তলায় আছে রেলপথ। তো যার কারণে বহুমুখী বলা হয় যে কয়েকটা ভাবেই কিন্তু এই পথটা চলে গেছে। যার কারণে বহুমুখী এই পদ্মা সেতু হওয়ার কারণেই কিন্তু দক্ষিণবঙ্গের যতগুলো জেলা আছে জেলার সঙ্গে কিন্তু রাজধানী ঢাকার খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠছে খুবই দ্রুততম। আগে যখন আমরা এই মাওয়া ফেরি পার হতাম মিনিমাম ২.৫ থেকে ৩ ঘন্টা সময় লাগতো, যেটা খুবই একটা বিরক্তিকর ছিল। তো আমরা এই ফাইনালি পদ্মা সেতুটা হওয়ার পরে আমরা কিন্তু এই ভোগান্তি থেকে আমরা চলে আসছি। তো এই পদ্মা সেতু পাড়ি দেওয়ার অনেক মজার কাহিনী আছে, অনেক দুঃখজনক কাহিনী আছে, অনেক হতাশ নিয়ে ফিরে যাওয়ারও অনেক কাহিনী আছে আমার। তো আমি মূলত বাইক নিয়েই পদ্মা সেতু অনেকবার পাড়ি দিছি। মাওয়া সেতু হওয়ার আগেই যে পদ্মা সেতু হওয়ার আগেই আমি কিন্তু এখান থেকে স্পিড বোটেও পার হইছি। দেন আমরা ফেরিতে করেও কিন্তু মোটরসাইকেল পার করছি। তো আমরা যখন ফেরি পার হতাম তখন কিন্তু আমরা ফেরির জন্য ১ থেকে ২ ঘন্টা ৩ ঘন্টা এমনকি আমি ৬ ঘন্টা পর্যন্ত ওয়েট করছি। যে মাওয়া থেকে কাঁঠালবাড়িয়া ফেরি ৬ ঘন্টা ওয়েট করছি। এমনও দিন গেছে যে আমরা এখান থেকে চলে গেছি। মানে ফেরি নাই বা চলবে না বা কোনো কারণে ফেরি বন্ধ, সার্ভিস বন্ধ। যার কারণে আমরা এই যে ভাঙ্গা হয়ে আবার কিন্তু আমাদের পাটুরিয়া আরিচাতে যাইতে হয়েছিল যে আমাদের ঢাকা যাওয়ার জন্য। এমনও আমার ইতিহাস আছে এই পদ্মা পাড়ি দেওয়ার। তো এইটা কিন্তু অনেকটা মানুষের উপকার হয়ে গেছে এই পদ্মা সেতু। পদ্মা সেতুটা প্রায় ৬ থেকে ৭ কিলোমিটার লম্বা। পাড়ি দিতে ৭-৮ মিনিটের মতো সময় লাগে। যেহেতু এখানে একটা স্পিড লিমিট করা আছে, সব জায়গায় কিন্তু এখন সিসি ক্যামেরা বসানো আছে এবং কিছু দূর পর একটা করে লোক টহল দিচ্ছে। দেখেন আমাদের সামনে কিন্তু একটি লোক কিন্তু টহলে আছে। ইনি কিন্তু এখানকার কোনো বাইক দাঁড়াতে দেবে না বা কোনো যানবাহন এখানে দাঁড়াতে দিবে না। এখানে কোনো ইমার্জেন্সি কোনো ভাবেই কিন্তু দাঁড়ানো যাবে না। এই দেখেন কিছুক্ষণ পর কিন্তু টিভি আছে। এখানকার প্রত্যেকটা জিনিস মনিটরিং হচ্ছে। যদি কোনো দুর্ঘটনা ঘটে বা কেউ যদি এখানে দাঁড়িয়ে ছবি তোলে বা কেউ যদি এখানে টাইম পাস করে সেটা কিন্তু অটোমেটিক্যালি ডিটেক্ট হয়ে যাবে। তো আমরা যখন এই পদ্মা সেতু দিয়ে যখন আমরা বাড়ি যাইতাম তখন মনে করেন যে আমাদের স্পিড বোট থেকে যদি যাই আমাদের ১২ থেকে ১৫ মিনিটের মতো সময় লাগতো এই পথ পাড়ি দিতে। তো আমাদের এখান থেকে অনেক ভোগান্তি হতো যে নরমালি ভাড়া ছিল ৳১২০ আমি যখন পদ্মা সেতু হওয়ার আগেই পাড়ি দিতাম। তো এটা বেড়ে গেল ৳১৫০, ৳১৫০, ৳২০০। তারপরে ঈদের সময় তো হয়রানি ছিলই। ৳৩০০, ৳৪০০ পর্যন্ত এরা আপ ডাউন করত টাকাটা নিজেদের ইচ্ছামতো বসায় নিত। তো সেই সময় বলতাম যে আসলেই যে একটা এখানে সেতু হলে ভালো হতো যে আমাদের এই দুর্ভোগটা থাকবে না। যখন ফাইনালি সেতুর কাজ শুরু হলো তখন মনে বলতে লাগলাম যে কয়দিনই বা আর ব্যবসা হবে এদের। তো আমরা আমাদের মতো চলতে লাগলাম। তো সময়ের বিবর্তনে কিন্তু এই পদ্মা সেতু হয়ে গেছে। তাদেরও কিন্তু ব্যবসা উঠে গেছে এখান থেকে। তো পদ্মা সেতুতে এখন কিন্তু আপনার কোনো আ স্পিড বোট নাই, লঞ্চ নাই, ফেরি নাই। এখানে কিন্তু সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে। তো এই পদ্মা সেতু হওয়ার কারণে কিন্তু অনেক মানুষের উপকার হইছে। অনেক মানুষের জীবিকা
অন্যদিকে ঘুরে গেছে। তারা কিন্তু অনেকভাবে জীবিকা নির্বাহ করত। যেমন ২ সাইডে অনেক হোটেল ছিল যেখানে ইলিশ মাছের জন্য বিখ্যাত ছিল। পদ্মার ঘাটে এসে ইলিশ খাবে, ফেরি পার হবে। তো এখানে একটা ব্যবসা ছিল। দেন যারা লঞ্চে কাজ করতো বা লঞ্চ নিয়ে যারা সার্ভিস দিত তাদের একটা বিশাল বড় একটা ব্যবসা ছিল। তাদেরও কিন্তু এই ব্যবসাটা এখনো নাই। স্পিড বোটের খুব ভালো একটা বাজার ছিল। সেটাও কিন্তু এখন আর নাই। যার কারণে কিন্তু এই কর্মজীবী মানুষগুলো কিন্তু অন্য কর্মতে অলরেডি চলে গেছে। যার কারণে তাদের কর্ম চেঞ্জ করতে হইছে। তো এই পদ্মা সেতু কিছু মানুষের কর্মসংস্থান করছে, কিছু মানুষের কর্মসংস্থান থেকে অন্য কর্মসংস্থানে নিয়ে গেছে। আসলে জীবন এমনই যে কোনটাই চিরস্থায়ী না। তো সবশেষে পদ্মা সেতু দিয়ে আমাদের রাজধানী ঢাকা প্রবেশ করা কিন্তু অনেক সহজ হয়ে গেছে। তো আমাদের এই যে সামনে যে এক্সিও যে কারটা আছে ইনি কিন্তু আমাদের সাইড দিচ্ছে না। অনেকবারই ড্রাইভার কিন্তু সাইড নি মানে হর্ন দিচ্ছে তারপর দিচ্ছে না। যার কারণে ওখান থেকে একটু বেঁকে আমাদের গাড়িটা ঘুরিয়ে চলে গেল। পিছনে আমাদের একটা গ্রিন লাইনের ডাবল ডেক বাস ছিল। যার কারণে আমরা ডাইনে বা বামে চাপাতে পারতেছিলাম না। তো ফাইনালি ওটা আমাদের থেকে চলে সামনের দিকে যাচ্ছি। তো এই দক্ষিণবঙ্গের বেশিরভাগই বাস এখান থেকে বেশিরভাগই কিন্তু পদ্মা সেতু হয়ে কিন্তু বরিশালের বাসগুলো বেশি যাচ্ছে। তো বরিশালে যখন আগে মানুষ কিন্তু লঞ্চে বা চলে যাইতো বা জাহাজে করে চলে যাইতো, এখন কিন্তু তাদেরও কিন্তু অনেকটা কিন্তু প্যাসেঞ্জার কমে গেছে। যার কারণে কিন্তু এখন বাসের একটা চাহিদা অন্যরকম। যে সড়ক পথে বরিশাল মানুষ খুবই কম যাইতো, যেটা আসলে এখন আর চোখে দেখা যায় না। তো বরিশালের লোকজন কমে গেছে। যার কারণে তাদেরও কিন্তু একটু সমস্যা হয়ে যাচ্ছে আয় রোজগার করতে। তো আমরা কিন্তু দেখতে কথা বলতে অনেক কথা বলে ফেলছি। তার মধ্যে কিন্তু আমরা পদ্মা সেতুর ধারে চলে আসছি। সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন নীল রং করা আছে ওটা কিন্তু ট্রেনের জন্য একটা পার্টিশন করা আছে অলরেডি এখান থেকে কিন্তু ট্রেন চলতেছে। তো আমরা এর আগেও আমার অনেকগুলো পদ্মা সেতুর ভিডিও আছে ওখান থেকে আপনারা দেখতে পাবেন। এখান থেকে আমি ক্যামেরাটা হালকা একটু ঘুরাই দেখিয়ে দেখেন। এখান থেকে কিন্তু একটা বাস উঠতেছে আর তলায় কিন্তু আপনাদের একটা ট্রেন লাইন আছে। এই ট্রেন লাইনটা কিন্তু সরাসরি সংযোগ করছে আপনার ভাঙ্গা হয়ে এটা নড়াইল চলে গেছে। নড়াইল থেকে আমার গোপালগঞ্জ আছে। গোপালগঞ্জ পর্যন্ত একটা লাইন আছে। আর ভাঙ্গা থেকে নড়াইল হয়ে যশোর হয়ে দেন এটা খুলনা যাওয়া যায়, বেনাপোল যাওয়া যায়। বিভিন্ন রুটে এখান থেকে চলে গেছে। তো সবশেষে এটা আসলে বহুমুখী পদ্মা সেতু।